ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী আলমগীর হোসেনের দেশত্যাগের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার পরপরই রাজধানীতে একাধিক অভিযান চালানো হলেও অভিযুক্তরা নির্বিঘ্নে ঢাকা ছাড়িয়ে ময়মনসিংহ হয়ে হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। এমন তথ্য প্রকাশ্যে আসার পর পুলিশের কার্যক্রম নিয়ে সন্দেহ আরও জোরালো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামলার পর অভিযুক্তদের ডিজিটাল ডিভাইস সচল ছিল এবং সেগুলো ট্র্যাক করা হচ্ছিল। তবে তারা নিজেরা ডিভাইস বহন না করে ভিন্ন কৌশলে অবস্থান পরিবর্তন করছিল। প্রশ্ন উঠছে, ডিভাইস সচল থাকা সত্ত্বেও তারা কিভাবে রাজধানী ছাড়িয়ে সীমান্ত পর্যন্ত পৌঁছালো, আর কেন সে সময় কার্যকর চেকপোস্ট বা নজরদারি নিশ্চিত করা যায়নি। সূত্র অনুযায়ী অভিযুক্তরা মিরপুর 10 থেকে প্রাইভেট কারে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে এবং একাধিক যানবাহন পরিবর্তন করে সীমান্ত এলাকায় পৌঁছে। সীমান্তবর্তী হালুয়াঘাট একটি স্পর্শকাতর এলাকা হলেও সেখানে তাদের আটকানো সম্ভব হয়নি। সীমান্তে স্থানীয় সহযোগিতার মাধ্যমে মোটরসাইকেলে পার করে দেওয়ার বিষয়টি জানা গেলেও এতগুলো ধাপ অতিক্রমের পরও আগাম কোনো প্রতিরোধ না হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতে প্রবেশের পরপরই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ একটি ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করছেন বলে জানা গেছে। এরই মধ্যে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা অভিযুক্তের একটি সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি ইন্টারসেপ্টেড যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে বলে জানানো হয়। এত স্পষ্ট লোকেশন ও ভিজুয়াল প্রমাণ থাকার পরও এখনও অভিযুক্তদের গ্রেপ্তারের কোনো আনুষ্ঠানিক অগ্রগতি না থাকা জনমনে সন্দেহ বাড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের ধরতে অর্ধ কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেও এখনও পুলিশ বা সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ঘটনার পর শুক্রবার বিকেলে ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ খোঁজে বাংলা এডিশন। রাজধানীর বিজয়নগর এলাকার ডিআর টাওয়ার, যার সামনেই হাদীকে গুলিবিদ্ধ করা হয়, সেখানে গেলে সিসিটিভি কন্ট্রোল রুমে পুলিশ, সিআইডি, র্যাব সহ গোয়েন্দা সংস্থার লোকেদের উপস্থিতি দেখতে পায় বাংলা এডিশন। কন্ট্রোল রুমে ঢুকলে কোনো ধরনের ফুটেজ দিতে রাজি হয়নি পুলিশ। ভবনের এক কর্মীর কাছে সংগ্রহ করা ভিডিও ফুটেজ বাংলা এডিশনকে দিতে চাইলে তাকে নানা ইঙ্গিতে হুমকি দেয়া হয় পুলিশের পক্ষ থেকে। ইনভেস্টিগেশন করে তো ইনভেস্টিগেশন তো আমরাও করি। তাকে বলতে পারে সে দিতে পারবে না। আসেন আপনি আসেন। অনেকে নিছি না ভাই, আপনারা কোন রুলসে কাজ করেন? অন্যের মালিকানাধীন একটি ভবনের সিসিটিভি ফুটেজ সাংবাদিকদের কেন দেয়া হবে না, এ নিয়েও প্রশ্ন থেকে যায়। গত বছরের 8 নভেম্বর ঢাকার আদাবরে একটি স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও 5 রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই মামলার 1 মাস পরেই জামিন পেয়ে যান এই ছাত্রলীগ নেতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। থানায় করা সেই মামলার কপি থেকে জানা গেছে, সে সময় ফয়সালকে ছাত্রলীগ নেতা হিসেবে উল্লেখই করেনি আদাবর থানা। কিন্তু তথ্য বলছে ফয়সাল করিম মাসুদ রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। 2019 সালের 11 মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হয়েছিলেন। এছাড়া 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। ঢাকা 12 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এই আসনের সমন্বয় কমিটির সদস্য ছিলেন ফয়সাল করিম। নামধারী এবং পদধারী ছাত্রলীগ নেতা হবার পরও অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া ফয়সালের নামের পাশে ছিল না ছাত্রলীগ ত্যাগ। শুধু তাই নয়, গ্রেপ্তারের পর ফয়সাল করিমের জামিনের জন্য
হাইকোর্টে আবেদন করেন অ্যাডভোকেট কায়সার কামাল ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান। চলতি বছরের 16 ফেব্রুয়ারি বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি SK তাহসিন আলীর বেঞ্চ তাকে 6 মাসের জামিন দেন। আদালতের নথি অনুযায়ী ওই দিন আদেশ দেওয়ার পর আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে মাত্র 3 দিনের ব্যবধানে 19 ফেব্রুয়ারি আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়। সাধারণত আদেশ প্রস্তুত আপলোডের সময় লাগলেও এই ক্ষেত্রে প্রক্রিয়াটি তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হয়েছে বলে নথিতে দেখা যায়। এরপর চলতি বছরের 12 আগস্ট জামিনের মেয়াদ বাড়ানোর জন্য পুনরায় আবেদন করা হলে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের বেঞ্চ নতুন করে 1 বছরের জামিন মঞ্জুর করেন। ফলে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তারের পর 1 দফা 6 মাস এবং পরবর্তী দফায় 1 বছরের জামিন পান ফয়সাল করিম মাসুদ। ওই মামলার বাদী সাইফুল ইসলাম বাংলা এডিশনকে জানান, ফয়সাল যে ছাত্রলীগ নেতা তা তাকে আগেও বলা হয়েছে। ছাত্রলীগ পরিচয়ে তাকে হুমকি দেয়া হয়েছিল। মামলা করতে গেলেও পুলিশ গড়িমসি করে। মামলা নিতেও তো বহুত কষ্ট করে নিছি ভাই, তাই না? ডিআইজি রে ফোন দিতে দিচ্ছে, অমুকরে ফোন দিতে দিচ্ছে, কমিশন ডিআইজি আবার ইয়ে ফোন দিচ্ছে, ওই আপনার কমিশনার না ডিসি, সে আবার ডিসি রে ফোন দিয়েছে, এবার তদন্ত করতে গেছে, তদন্ত করার পরে তারপরও দোষী নেবে না। এরকম অনেক কাহিনী আছে ভাই, বহুত কাহিনী আছে, বহুত কষ্ট করে নেওয়া হয়েছে আর কি মামলাটা। এটাও পুলিশ আমাকে এই জায়গায় হেল্প করছে, অবশ্যই হেল্প করছে। কেননা আমি কেন্দ্র লিখি নেই, আমি তো জানি না কেন্দ্র নাকি, কিন্তু সে সাবজেক্টে আমাকে বলছিল, সে নিজেই বলছিল যে আমার চিনস, আমি তো স্যারেন্ডার করে আমি এটা দিয়ে দিচ্ছি 3টা অস্ত্রের কাছে তার কাছে দিতে পার। আমি জানতাম যে সে এত বড় সন্ত্রাসী, মামলাই করতাম না, আমার 17 লাখ টাকা রাখ, মামলাই আমি করতাম না। এখন তো আমি থ্রেটের মধ্যে আছি, থ্রেটের মধ্যে আছি। সে এত বড় একজন, মানে আমি বলবো যে ভাইরাল লিডার, সে একজন লিডার। মামলার তদন্তকারী কর্মকর্তাও বিষয়টি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। ওনারা র্যাব ধরে একটা প্রতারণা মামলা ছিল 17 লাখ টাকা চাঁদাবাজির, তো এই মামলার রেফারেন্সে তাকে ধরা হয়। ধরতে গিয়ে তার সাথে অস্ত্র পাওয়া যায়। আচ্ছা, পরবর্তীতে অস্ত্র আইনে মামলা হয়েছিল, রিমান্ডে আনা হয়েছিল, অস্ত্র এগুলা কোথা থেকে সেই করা হয়েছে, কিন্তু কোনো তথ্য পাওয়া হয় নাই। এদিকে হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। গতকাল এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদিকে হত্যা চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়ার বিষয়টি ষড়যন্ত্রমূলক বলে দাবি করা হয়েছে। এই যে খুনি, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলেই জামিন দেওয়া হয়েছে। আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। ইনকিলাব মঞ্চ বলছে, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো অসহযোগিতা করছে। আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনো সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে এ ঘটনার জেরে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন। এতে অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতুর আতিশ ইমতিয়াজ। অভিযোগ সূত্রে জানা যায় 2024 সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা বিভিন্ন কৌশলে ঘাপটি মেরে দেশে অবস্থান করে দেশের স্থিতিশীলতা ও অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করে আসছে। বিবাদীরা 2024 সালের 5 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন টেলিভিশনের টকশোতে বসে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার প্রোপাগান্ডা চালাচ্ছে, যার মাধ্যমে তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা করে আসছে। সকল জল্পনা কল্পনা কাটিয়ে 4টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে
জনমানুষের মনে। অভিযুক্তরা কি আগেই পালানোর সুযোগ পেয়েছিল? সীমান্ত পারাপারে কি কোনো অভ্যন্তরীণ সহায়তা ছিল? রাজনৈতিক পরিচয় কি তদন্তের গতিপথ প্রভাবিত করছে? পুলিশের অভিযান কি শুধুই দৃশ্যমান ছিল, কার্যকর নয়? গুরুতর অবস্থায় শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। এদিকে হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও দেওয়া হয়েছে।